হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ক্লাস। আমার সকল ছাত্রছাত্রীদের এই নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তোমাদের এই 2022 সালের জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি দিয়েছে টাস্ক, সেই ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করছি। জানুয়ারি মাসে যেটা দিয়েছে সেই অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। তোমাদের কাছে নিশ্চয়ই জেরক্স আছে, অ্যাক্টিভিটি টাস্কের কপি আছে। দেখো আমি বলছি আর কি, সেটা হচ্ছে প্রথমেই সময় নষ্ট না করে কাজে চলে আসি। সেটা হচ্ছে দেখো, প্রথমে এগুলিতে এইবার অ্যাক্টিভিটি টাস্কের নম্বর আছে, কিন্তু নম্বর বিভাজন আছে। কাজেই তোমাদের মন দিয়ে অ্যাক্টিভিটি টাস্কগুলি সুন্দর করে খাতায় লিখে স্কুলে জমা করতে হবে। তো প্রথম প্রশ্নটাই আছে, যে পর্বের প্রাণীদের রেচনাঙ্গ ফ্লেম কোষ তা শনাক্ত করো। তো এটার উত্তর হবে তোমাদের হচ্ছে প্লাটিহেলমিনথিস। ঠিক আছে, তারপরে 2 নম্বরে চলে আসি, নিচের যে জোড়াটি সঠিক তা স্থির করো। তো এখানে অনেকগুলি 4 জোড়া দেওয়া আছে, ঠিক আছে। তার মধ্যে আমি সঠিক জোড়াটি বলে দিচ্ছি কোনটি হবে। সেটা হচ্ছে এই যে এটা টিনোফোরা আর কম্বো প্লেট, অর্থাৎ এই পর্বের প্রাণীদের কম্বো প্লেট উপস্থিত আছে। ঠিক আছে, তারপরে আমি 3 নম্বরে আসি। বলছে নিচের যে বৈশিষ্ট্য প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য নয়, দেখো এখানে 9 লেখা আছে, খেয়াল করবে, সেইটি নির্বাচন করো। তাহলে এটা তোমাদের হবে হচ্ছে খ নম্বর, অর্থাৎ কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির, এটা কিন্তু নয়। ঠিক আছে, বাকি সবগুলি প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য। তারপরে চলে আসবো শূন্যস্থানে। শূন্যস্থানে বলছে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে ড্যাশ কোষ উপস্থিত। এখানে হবে তোমাদের নিডোব্লাস্ট। আমি বলে দিচ্ছি, দেখো খাতায় লিখেছি, তোমরা এইভাবে সুন্দর করে খাতার মধ্যে লিখে নিবে। হ্যাঁ, দেখো আমি হচ্ছে এই 1, 2, 3 এই 3টি আমি বলে দিলাম। এই যে শূন্যস্থানে এলাম, শূন্যস্থানে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। ঠিক আছে, তারপরে 2 নম্বরে আছে, 2 নম্বরের প্রশ্নটা আছে ড্যাশ উভচর উদ্ভিদ বলা হয়। এটা হচ্ছে ব্রায়োফাইটা, অর্থাৎ মস জাতীয় উদ্ভিদদেরকে উভচর বলা হয়। তাহলে তোমরা এখানে ব্রায়োফাইটা ব্র্যাকেটে আমি মস লিখেছি, হ্যাঁ, কে উভচর উদ্ভিদ বলা হয়, এইভাবে লিখবে। তারপরে 3 নম্বরে দিয়েছে প্ল্যান্টি রাজ্যের সদস্যদের কোষ ড্যাশ প্রকৃতির। প্ল্যান্টি রাজ্যের সদস্যদের কোষ ইউক্যারিওটিক প্রকৃতির। তোমরা জানো কোষ প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক হয়, এটা হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির। ঠিক আছে, তারপরে বলছে 4 নম্বর হচ্ছে ড্যাশ পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত। কোয়ানোসাইট হচ্ছে পরিফেরা বা ছিদ্রাল প্রাণী বলে বাংলায়। পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত। তাহলে শূন্যস্থানে কি হবে? পরিফেরা হবে। হ্যাঁ, তারপরে 3-এর 1 নম্বর, এই প্রশ্নগুলি 4খানা করতে হবে, 2 নম্বরের আছে, 2-1টি বাক্যে লিখতে হবে আর কি, 2-1টি সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন এখানে তোমাদের দিয়েছে মনেরা রাজ্যের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে মনেরা রাজ্যের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, দেখো এখানে লিখেছি, ক সরল এককোষী কমা প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব। এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না এবং ডিএনএ নগ্ন প্রকৃতির। ঠিক আছে, দেখো ডিএনএটা নগ্ন প্রকৃতির। তাহলে সরল এককোষী প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব, এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না এবং ডিএনএ নগ্ন প্রকৃতির। তারপর আরেকটি বলছে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পুষ্টি পদ্ধতিটা কেমন সেটা বলছি। পুষ্টি স্বভোজী ও পরভোজী প্রকৃতির।
মানে এখানে স্বভোজী বলতে রাসায়নিক স্বভোজীও হবে, ঠিক আছে, শুধু স্বভোজী লিখেছি। আর বাস্তুতন্ত্রে এদের ভূমিকা কি, অর্থাৎ কি রোল প্লে করে বাস্তুতন্ত্রে, তাহলে বাস্তুতন্ত্রে এরা বিয়োজকের ভূমিকা পালন করে, অর্থাৎ জটিল জৈব যৌগ জীবদেহের জটিল জৈব যৌগগুলি এগুলি সব ভেঙে সরল তরল করে। অর্থাৎ কোনো জীব মারা যাওয়ার পর তাদের দেহে পচন ঘটানোর যে ব্যাকটেরিয়া বা যে এককোষী জীবগুলি থাকে তারাই অ্যাকচুয়ালি হলো মনেরা, ঠিক আছে। এবার হলো 2 নম্বর বলেছে দুটো বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো যে নিম্নলিখিত বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য কি, মূল আর পাতার শিরাবিন্যাস, এই দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লিখতে হবে। তাই দেখো এখানে লিখেছি, খুব সহজ এগুলি, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে এই যে বৈশিষ্ট্য মূল, এটা দেওয়াই আছে। একবীজপত্রীর ক্ষেত্রে অস্থানিক গুচ্ছমূল, মূলটা কেমন, অস্থানিক গুচ্ছমূল। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে স্থানিক প্রধান মূল, ঠিক আছে, এটা হলো স্থানিক প্রধান মূল। আর পাতার শিরাবিন্যাস কেমন, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সমান্তরাল, যেমন দেখবে ধান গাছ, বাঁশ, এগুলি হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস আছে, কলা পাতা। আর দ্বিবীজপত্রী যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদির পাতাগুলি দেখবে শিরাবিন্যাস জালক আকারে শিরাবিন্যাস থাকে। এবার বলছে 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নে বলা আছে জীবের বৈচিত্র্যের উৎস কি। এই প্রশ্নটা একটু বড় হচ্ছে, ছোট করে তোমরা লিখতেই পারো, তাতে নম্বর দিবে কিনা জানি না, যে খাতা দেখবে তার উপর নির্ভর করবে। 4খানা পয়েন্টস আমি লিখে দিয়েছি, একটু বড় হয়েছে, ঠিক আছে। তোমরা তো বাড়িতে দেখে দেখেই লিখবে, তাই একটু বড়ই লিখবে। সেটা হচ্ছে গিয়ে দেখো, আমি পড়ে শোনাচ্ছি। জীবের বৈচিত্র্যের উৎসগুলি হলো, এটা টাইটেল জনন, ক নম্বর দিয়ে জনন, পয়েন্টসটার নাম হচ্ছে জনন। বলছে জীবের যৌন জননের সময় পৃথক চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত গ্যামেটের মিলনে যে অপত্য জীবের সৃষ্টি হয় তার মধ্যে, তোমরা যৌন জনন জানো, দুটো পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, দুটো ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত পুং আর স্ত্রী গ্যামেটের মিলনে একটা নতুন অপত্য জীবের সৃষ্টি হয়, সেটাই বলা হয়েছে। তার মধ্যে জনিত্রী জীব থেকে পৃথক প্রকৃতির নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। তাহলে এটা কি লিখেছি, জনিত্রী জীব থেকে পৃথক প্রকৃতির নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এর ফলে কি হয়, এর ফলে বংশ পরম্পরায় এক জনু থেকে পরবর্তী জনুতে স্থানান্তরণযোগ্য প্রকরণের সৃষ্টি হয়। তোমরা হয়তো সবে বই কিনেছো, এখনো পুরো চ্যাপ্টার পড়া হয়নি, তোমরা এই মাসের শেষের দিকে এগুলি পড়া হয়ে গেলে লিখবে, বুঝতে সুবিধা হবে। তারপর দ্বিতীয় পয়েন্টসটা আমি লিখেছি মিউটেশন, দেখো মিউটেশন দিয়ে কোলন দিয়েছি, তোমরা অন্য কালিতে লিখে পয়েন্টস আলাদা করবে। বলছে জিন এবং ক্রোমোজোমের আকস্মিক মানে হঠাৎ পরিবর্তনের ফলে, গঠনগত পরিবর্তন অবশ্যই, পরিবর্তনের ফলে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের যে বংশানুসরণযোগ্য পরিবর্তন ঘটে, মানে এক জনু থেকে অপর জনুতে স্থানান্তরণ হয়, এই রকম আর কি, সেটাকে বলছে বংশানুসরণযোগ্য পরিবর্তন ঘটে, তাকে মিউটেশন বলে। তাহলে এটা মিউটেশনের সংজ্ঞা হলো। তাহলে মিউটেশনের মাধ্যমে বৈচিত্র্য কিভাবে আসে, বলছে পরিব্যক্তির মাধ্যমে ভেদ বা প্রকরণের সৃষ্টি, মিউটেশন ঘটলেই নতুন ধরনের জীবের সৃষ্টি হয়। তারপরে বলছে 3 নম্বর পয়েন্টস, প্রাকৃতিক নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ, ক্লাস 10-এ উঠলে অভিব্যক্তি চ্যাপ্টারের মধ্যে পাবে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ। বলছে পরিবর্তিত পরিবেশে জীবের মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নিয়ে
মানে অ্যাডজাস্ট করা আর কি, পরিবর্তিত পরিবেশে অ্যাডজাস্ট করে বেঁচে থাকাকে আমরা অভিযোজন বলি, সেটাই লিখেছি। পরিবর্তিত পরিবেশে জীবের মানিয়ে নেওয়া ও বেঁচে থাকাকে অভিযোজন বলা হয়। এবার বলছে কিছু প্রকৃতি বিশেষ কিছু অভিযোজনগত প্রকৃতি বিশেষ কিছু অভিযোজনগত বৈশিষ্ট্যযুক্ত জীবকে পরিবেশে বেঁচে থাকার সুযোগ করে দেয়। আমি ধীরে ধীরে পড়ছি যাতে তোমরা দেখে লিখতে পারো, সুবিধা হয়। বলছে একে প্রাকৃতিক নির্বাচন বলে। একে প্রাকৃতিক নির্বাচন বলে। প্রাকৃতিক নির্বাচনে জয়ী জীবেরা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে নতুন প্রজাতি তৈরি করে। আসলে প্রাকৃতিক নির্বাচনটা অনেক বড় কথা, তো অনেক রকম ভাগ আছে। তোমাদের এই নবম শ্রেণীর বইয়ে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, সেই জন্য এই ছোট করে সংক্ষিপ্তভাবে লেখা হলো আর কি। ঠিক আছে, তাহলে তোমরা এটা লিখে নিবে। এবার 4 নম্বরটা তোমরা এই বিচ্ছিন্নতা ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের একই প্রজাতির জীবেরা কি করে, অনেক সময় ভৌগোলিক নানান বাধা বা জননগত বাধার সম্মুখীন হয়। ঠিক আছে, ভৌগোলিক বাধা বলতে সুউচ্চ পর্বত, বিস্তীর্ণ জলরাশি বা সমুদ্র দ্বারা বাধাপ্রাপ্ত হয় বা জননগতভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে কি হয়, একই প্রজাতির জীবেরা অনেক সময় ভৌগোলিক বাধার দ্বারা বা জননগতভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লে পরিবেশের প্রভাব দ্বারা ওই সব বিচ্ছিন্ন জীব কালক্রমে নতুন প্রকরণ হিসাবে আবির্ভূত হয়। তাহলে এই 4খানা আমি পয়েন্টস দিলাম। জীবদেহের বৈচিত্র্যের উৎস হিসাবে কি কি কারণে জীবদেহে বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে, তোমাদের যদি স্যারদের সঙ্গে কথা বলবে, যদি বলে সংক্ষেপে লিখো, তাহলে পয়েন্টসগুলি লিখে দিবে, আর না হলে বিস্তারিত লিখবে। এবার দেখো 3-এর 4 নম্বর প্রশ্নটা নিশ্চয়ই হয়ে গেছে আশা করি। 3-এর 4 নম্বর প্রশ্নটা বলছে নিম্নলিখিত, এই যে 2 নম্বরের মতো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিস এর পার্থক্য নিরূপণ করো। বৈশিষ্ট্যগুলি কি? অন্তঃকঙ্কাল আর আঁশ। ঠিক আছে, তো এখানে আমি দেখো আগেরটা নিশ্চয়ই লেখা হয়ে যাবে তোমাদের, অনেক সময় দিলাম, একটু হাত জোরে চালাতে হবে। ঠিক আছে, এবার দেখো বৈশিষ্ট্য লিখেছি অন্তঃকঙ্কাল, এটা দেওয়া ছিল, কন্ড্রিকথিস উপরে, অস্ট্রিকথিস নিচে। এইভাবে লিখলে কথা কম বলতে হবে, লেখাটা কম হবে। সেটা হচ্ছে অন্তঃকঙ্কালটা কেমন। অন্তঃকঙ্কাল বলছে তরুণাস্থি নির্মিত। তরুণাস্থি মানে হাঙ্গর, তারপরে শঙ্কর মাছে যে তরুণাস্থি বলতে দেখবে আমাদের কানে কিন্তু হাড় নেই, এক বিশেষ ধরনের অস্থি আছে, এগুলিকে তরুণাস্থি বলে। সেটা হচ্ছে তরুণাস্থি দ্বারা এদের দেহের অন্তঃকঙ্কাল তৈরি। আর অস্ট্রিকথিস যারা, যেমন রুই, কাতলা ইত্যাদি মাছ, তাদের অস্থি থাকে, মানে আমাদের দেহটা, আমরাও কিন্তু অস্ট্রিকথিসের মধ্যে পড়ি, আমাদের হাড় আছে, অস্থি দ্বারা নির্মিত অন্তঃকঙ্কাল। ঠিক আছে, আঁশ মানে তো দেখেছো, রুই কাতলা মাছ বাড়িতে আসে নিশ্চয়ই খাও, তার আঁশ ছড়ায় খেতে হয়, তাই না? তো বলছে যারা কন্ড্রিকথিস তাদের আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ থাকে, প্ল্যাকয়েড জাতীয় আঁশ থাকে। আনুবীক্ষণিক, খালি চোখে দেখা যাবে না, ঠিক আছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। আর অস্ট্রিকথিস যারা, তাদের আঁশগুলি অনেক রকমের হয়। বলছে বীক্ষণিক মানে দেখা যাবে, ডার্মাল মানে আমাদের ত্বকের সঙ্গে আটকানো থাকে। দেখবে রুই কাতলা মাছের আঁশগুলা একটা চামড়ার মধ্যে দিয়ে আটকানো থাকে, সাজানো থাকে, ঠিক সেই রকম বলছে ডার্মাল প্রকৃতির সাইক্লয়েড হয়, রুই মাছের আঁশকে সাইক্লয়েড বলে। টিনয়েড আছে ভেটকি মাছের,
এছাড়াও জ্ঞানয়েড আঁশও থাকে। ঠিক আছে, তাহলে তোমরা এই ছকটা লিখে নিবে, তাহলে 2 নম্বর আছে, এটা পেয়ে যাবে আশা করি। এবার বলছে 4 নম্বরের প্রশ্ন। দেখো 4 নম্বরে একখানা প্রশ্ন বড় আছে, 5 মার্কসের। 5 মার্কসের প্রশ্নটা আছে, বলছে উভচর শ্রেণীর 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে উভচর প্রাণী যারা, তাদের বৈশিষ্ট্য লিখতে হবে। দেখো আমি লিখেছি, উভচর মানে অ্যাম্ফিবিয়া বলে ইংরেজিতে। ইংরেজি নামটা আমাদের জানা খুব দরকার। অ্যাম্ফিবিয়া যেমন কুনো ব্যাং, সোনা ব্যাং, এরা আর কি। তো বলছে উভচর শ্রেণীর 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য, এভাবে লিখে নিবে। বৈশিষ্ট্য দিয়ে কোলন ড্যাশ, এটা টাইটেল করলাম, 1 নম্বর দিয়ে লিখেছি। দেখো এটা কি লিখেছি, চামড়া ভিজে, কমা, নগ্ন ও গ্রন্থিযুক্ত। ঠিক আছে, মানে চামড়া ভিজে হয়, স্যাঁতসেঁতে ভিজে ভিজে ভাব থাকে। নগ্ন মানে আঁশ টাশ থাকে না, সেই জন্য নগ্ন। আর গ্রন্থিযুক্ত, চামড়ার মধ্যে গ্রন্থি থাকে, আর সেই জন্য এখানে লিখেছি দেখো আঁশ থাকে না। এটা হচ্ছে কোলন, সেমিকোলন দিয়ে আঁশ থাকে না। তারপরে 2 নম্বর পয়েন্টস, গ্রীবা ও বহিকর্ণ থাকে না। দেখো আমাদের একটা গলা আছে, মাথার পর একটা গলা, যে ঘাটটা আমরা ঘোরাতে পারি, তাই না, ডাইনে বাঁয়ে দেখতে পাই, এই জিনিসটা ওদের থাকে না, সেটাকে বলছে গ্রীবা। আর আমাদের বহিকর্ণ থাকে। মাস্টার মশাইরা যেটা ধরে তোমাদেরকে টানে, কানের পিনা বলি আমরা, বহিকর্ণ, সেটা কিন্তু ওদের থাকে না। সেটাই বলেছে গ্রীবা ও বহিকর্ণ থাকে না। দেহ, মস্তক ও দেহকাণ্ড, আমাদের দেহ যেমন মস্তক, গ্রীবা আর দেহকাণ্ড 3টি অংশে বিভক্ত। এদের দেহটা মস্তক আর দেহকাণ্ড নিয়ে বিভক্ত, এই 2টো অংশে। সেটাই লিখেছি, গ্রীবা ও বহিকর্ণ থাকে না, দেহ, মস্তক ও দেহকাণ্ডে বিভক্ত। এটা দেহকাণ্ডে, একার। এবার বলছে আর একটা 3 নম্বর পয়েন্টস, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত, অর্থাৎ হৃৎপিণ্ডে 3খানা প্রকোষ্ঠ থাকে। ডান অলিন্দ, ঠিক আছে, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ ও একটি নিলয়। এছাড়াও কি থাকে, আরবিসি মানে লোহিত রক্ত কণিকা, রেড ব্লাড কর্পাসলস, বাংলায় যাকে বলি লোহিত রক্ত কণিকা, ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত। লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে। উদাহরণ, কুনো ব্যাং, সোনা ব্যাং। ঠিক আছে, এরপরে এটা আরেকটা পার্ট আছে এই প্রশ্নটা। দেখো এখানে দেখো 3+2 লেখা আছে, 3 নম্বর পার্টের 3টা বৈশিষ্ট্য লেখা হলো। আর একটা বলেছে যে একটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এই পর্বের প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ উপস্থিত। তার মানে প্রথমে আমাদের সন্ধিল উপাঙ্গ কোন পর্বের প্রাণীদের দেহে থাকে সেটা আগে জানতে হবে, তাহলে সেটা বলে নিতে হবে। তারপর সেই পর্বের 2টো বৈশিষ্ট্য লিখতে হবে, শনাক্তকারী বৈশিষ্ট্য 2খানা লিখতে হবে। তাহলে দেখো এখানে আমি লিখেছি, দেখো এটা একটা আলাদা প্যারাগ্রাফ করে লিখেছি, যে পর্বের প্রাণীদের সন্ধিল উপাঙ্গ উপস্থিত সেই পর্বের নাম, ইনভার্টেড কমার মধ্যে এটা দেখো, এটা আর্থ্রোপোডা। সরিয়া থয়ের অফালা ওকার রেপ কিন্তু, হ্যাঁ, আর্থ্রোপোডা। এই পর্বের প্রাণীদের, এটা প্রাণীদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো। এবার বৈশিষ্ট্যগুলি কি সেটা বলছে দেহ খণ্ডযুক্ত। আচ্ছা, আর্থ্রোপোডা মানে কিন্তু পতঙ্গ শ্রেণী, হ্যাঁ। দেহ খণ্ডযুক্ত, প্রতি খণ্ডে বা প্রত্যেকটি খণ্ডে একজোড়া করে পার্শ্বীয় সন্ধিল উপাঙ্গ আছে। ঠিক আছে, সন্ধিল উপাঙ্গ আছে। আর দেহটা কাইটিন নির্মিত, মানে দেহটা কাইটিন নির্মিত, বহিকঙ্কাল দ্বারা দেহ ঢাকা, মানে আরশোলা জাতীয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, এরপর বলছে
তাহলে তোমরা এটা লিখো, দেহখণ্ড তাহলে দেহ খণ্ডকযুক্ত, প্রতিখণ্ডে একজোড়া করে পার্শ্বীয় সন্ধিল উপাঙ্গ আছে এবং কাইটিন নির্মিত বহিকঙ্কাল দ্বারা দেহ ঢাকা। ঠিক আছে। রক্তপূর্ণ, এটা 2 নম্বর পয়েন্টস, 2 নম্বর বৈশিষ্ট্য, রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল আছে। রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল আছে। এই হিমোসিল মানে দেহের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে, সেখানে রক্ত মুক্ত হয়। আমাদের দেহে যেমন রক্ত সর্বদা হৃৎপিণ্ড আর ধমনী শিরা জালকের মধ্যে সীমাবদ্ধ হয়ে চলাচল করে, ওদের দেহে কিছু কিছু ফাঁক জায়গা আছে, সেখানে রক্ত মুক্ত হয়। সেই জন্য ওদের সংবহন পদ্ধতি মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। সেটাই লেখা হয়েছে, রক্ত পূর্ণ দেহগহ্বর বা হিমোসিল আছে, রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির, অধিকাংশ প্রাণীর পুঞ্জাক্ষী আছে। ঠিক আছে। উদাহরণ আরশোলা আর মৌমাছি। আমি এটা উদাহরণ দিতে পারি, একটা উদাহরণ। আচ্ছা, আরশোলা বলে, ওকার হবে না, তালঘর শয় ওকার, আরশোলা ও মৌমাছি। ঠিক আছে। তাহলে এটা 9ম শ্রেণীর জীবন বিজ্ঞান জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি টাস্ক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, অবশ্যই লাইক দিবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল, শেয়ার করবে এবং সর্বশেষ কমেন্টস লিখে জানাবে, আমাকে উৎসাহ দিবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করে পাঠাতে পারবো।